ঘুম থেকে উঠে চা খেতে খেতে যখন টেলিফোনটা স্ক্রল করছিলাম, হঠাৎ করে চোখে পড়ল আসিয়া আর নেই। বাংলাদেশ সময় দুপুর 1টায় আসিয়া 18 কোটি বাঙালিকে কাঁদিয়ে চলে গেছে। তখন এখানে সকাল 8টা, আমি তখন ঘুমাচ্ছিলাম। কারণ বন্ধুরা, আমি সারা রাত কাজ করি, সারা রাত ইউটিউব কন্টেন্ট তৈরি করি, আমি নিজেই করি। আমার কোনো অ্যাডমিন নেই, আমার কোনো এডিটর সাহেব নেই। আমি নিজেই শুটিং করি, নিজেই এডিটিং করি। সব কিছু করে একটা কন্টেন্ট বানাতে আমার মিনিমাম 3 থেকে 4 ঘন্টা সময় নেয়। এরকম একটা দুইটা কন্টেন্ট বানিয়ে আমি সকালবেলায় ঘুমাই। সুইডিশ টাইম সকাল 7টা, 7:30, 8টা, কখনো কখনো 9টাও বেজে যায়, যখন বাংলাদেশে অলরেডি দুপুর গড়িয়ে গেছে, বিকেল হয়ে গেছে। এনিওয়ে, চা খেতে বসে যখন এটা দেখলাম, ঠিক তখন থেকে ঠাই এখন পর্যন্ত আমি এই একটি জায়গায় বসা, নাস্তা খেতে পারিনি। বিশ্বাস করেন, নাস্তা খেতে পারিনি। আমি শুধু দেখছিলাম আসিয়াকে নিয়ে কত কন্টেন্ট হচ্ছে, কত কত ইউটিউবাররা চলে গেছে মাগুরা, কথা বলছে আসিয়ার প্রতিবেশীর সাথে, কথা বলছে হিটুর পরিবারের সাথে, কথা বলছে হিটুর মায়ের সাথে, আসিয়ার খালার সাথে। এক একটা ঘটনা শুনছি আর গা শিউরে উঠছে। আজকে যেটা লেটেস্ট শুনলাম, আপনারা হয়তো বা শুনে ফেলেছেন, কারণ আমি অনেক পরে এই ভিডিওটা বানাচ্ছি। আমি এই ভিডিওটা বানাতে চাচ্ছিলাম না, কারণ আমি ভাবছিলাম আমি যাই বলবো সবই তো মানুষ শুনে ফেলেছে, দর্শকরা সবই জেনে ফেলেছে। কিন্তু আমি আমার মনের আবেগ থেকে এই ভিডিওটা না বানালে আমি নিজেকে অপরাধী মনে করবো, তাই আমি বানাচ্ছি। আমি জানি না কতজন দেখবেন, আপনারা কেউ দেখেন না দেখেন, আমার কাছে এই ভিডিওটা একটা সম্পদ হয়ে থাকবে সারা জীবন, যে আমি অন্তত দুটো কথা বলতে পেরেছিলাম এই নিষ্পাপ শিশুটির জন্য। আজকে যেটা শুনলাম সেটা শোনার পর কোনো সুস্থ মানুষ ঠিক থাকতে পারবে না। বন্ধুরা, আপনারা অনেকে হয়তো শুনেছেন যে এই হিটু ব্লেড দিয়ে মেয়েটির চুল কেটেছে। আমরা এতদিন শুনেছি যে ব্লেড দিয়ে তার শরীরে অত্যাচার করিয়েছে, কিন্তু আজকে যেটা শুনলাম আর চুলাকে কেটে কেটে, এটা কি মানুষ? এ কি মানুষ না পশু? এটা দেখার পর আমি যখন দেখছিলাম একটি মানুষ নেই, একটি দর্শক নেই, একটি মানুষ নেই যে কমেন্টে গিয়ে বলছে না ভাই এই হৃদয় বিদারক কথা শুনে শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছে। কারণ এরা তো মানুষ, যারা কাঁদছে এরা মানুষ। বিভৎসতার একটা সীমা থাকা উচিত। আমি জীবনে অনেক রেপ কেস সম্পর্কে শুনেছি, পড়েছি, এমনটি কখনো দেখিনি যে একটা বাচ্চাকে এইভাবে ধরে ব্লেড দিয়ে কেটে কেটে তার শরীর। শুধু আমি একা কাঁদছি না, পুরো বাংলাদেশ কেঁদেছে। আজকে পুরো বাংলাদেশ কেঁদেছে। বন্ধুরা, আপনারা যে কোনো কন্টেন্টের নিচে গিয়ে দেখবেন, প্রতিটি মানুষ বলছে ভাই আপনার এটা দেখে আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে, আমি আমার কান্না থামাতে পারছি না। অনেকেই বলছেন, মোটামুটি সবাই বলছেন। আসলেও এটা সহ্য করা যায় না, বন্ধুরা। এমন একটা ঘটনা যদি আপনার পাশের কোনো মানুষের হতো, আপনার পরিচিত কোনো মানুষের হতো, আপনার আত্মীয় স্বজনের হতো, আপনি কি করতেন একবার ভাবুন। আজকে আমার এখানটায় যখন ঠায় বসে আছি, আমি এখন পর্যন্ত ঘুম থেকে উঠে 4 ঘন্টা আমি এখানটায় বসে আছি, ব্রেকফাস্ট কিচ্ছু করি না। আমার এক ভাতিজি এসেছিল, যার বয়স 9 বছর। আমি ওর থেকে তাকিয়েছিলাম, ও আমাকে জিজ্ঞেস করছিল কি দেখছো। আমি বললাম না কিছু না, এমনি তোকে দেখছি, কতদিন পরে এসেছিস। আসলে আমি দেখছিলাম ঠিক এমনই একটা মেয়েকে অত্যাচার করেছে এই হিটু গং। আমার এই ভাতিজিটা কিন্তু পুরোপুরি একটা সিকিউরড সোসাইটিতে আছে, ওর কিছু হবে না, ওর সাথে এরকম হিটুরা পারবে না, কারণ এই দেশে হিটু নেই। এখানে এই মেয়েগুলো এত নিশ্চিত থাকে, এত
ভালোভাবে থাকে, এদের এত অধিকার দেওয়া হয়েছে এবং রেপের উপরে এমন করে আইন করা হয়েছে যে কোনো পুরুষ মানুষ কোনো মেয়ের দিকে, রেপ তো দূরের কথা, কোনো লোভনীয় দৃষ্টিতেই তাকাতে পারে না। এরা সিকিউরড, কিন্তু আমার দেশের মানুষ তো সিকিউর নয়, আমার দেশের মা বোনরা তো সিকিউর নয়, আমার দেশে আসিয়ারা তো সিকিউর নয়। আমাদের আসলে এখন অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু করতে হবে, সরকারকে অনেক কিছু করতে হবে, সরকার করছেন। আজকে দেখলাম এই 4 ঘন্টা বসে বসে এটাও দেখলাম যে মাননীয় আইন উপদেষ্টা অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন 7 দিনের মধ্যে এর ব্যবস্থা হবে, মানে সাজা হয়ে যাবে এবং সাজা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা যারা মিছিল করছি, মিছিল করার কোনো প্রয়োজন নেই, সরকার এটাকে সিরিয়াসভাবে নিয়েছে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কারণ যেভাবে তড়িঘড়ি করে সিএমএইচে সেই পোস্টমর্টমের ডক্টরগুলোকে যে পোস্টমর্টম করেছে, ডিএনএ টেস্টের কাজ হয়ে গেছে, এখন শুধু বিচারের সময়টা দিতে হবে আমাদেরকে, এইটুকু সময় আমাদের সহ্য করতে হবে এবং এমন একটা সাজা দিতে হবে যাতে রেপ তো দূরের কথা, রেপের কথা মনে হলে যেন আমাদের শরীর শিউরে ওঠে যে আমি যদি রেপ করি আমাকে এইভাবে সাজা দেওয়া হবে, তাহলেই আমরা হয়তো বা কিছুটা হলেও শান্তিতে রাখতে পারবো আমাদের এই নারী জাতিকে। সময় তো আমাদের দিতেই হবে। আমরা যতই মিছিল করি, যতই আন্দোলন করি, আইন তার নিজস্ব গতিতেই চলবে। সেই আইনটাকে অনেক কাটল করে ফেলেছে, আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে অনেক পরিবর্তন করছে। আসিয়া মরে গেছে, কিন্তু আসিয়াকে বাঁচিয়ে দিয়ে গেছে। কেমন করে বলুন তো? ওই যেটা নতুন আইন হচ্ছে, বলাৎকার বা শিশু ধর্ষণ, এর জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল হচ্ছে। বিশেষ ট্রাইব্যুনাল মানে সাথে সাথেই বিচার এবং অল্প সময়ে সাজা। এইটা হলে অন্তত কিছুটা হলেও কমবে আমার বিশ্বাস। আর সেই দিন তো চলে গেছে। এই যে কিছুদিন আগে দিনাজপুরে কোথায় শিশু ধর্ষণ করে সেই আসামিকে জামিন দিয়ে দিয়েছিল হাইকোর্ট, তাকেও অ্যারেস্ট করানো হয়েছে। সরকার করছে। আমরা বরঞ্চ চলুন এইভাবে সরকারের বিরুদ্ধে মিছিল মিটিং না করে সরকারের কাজ করতে দিই এবং আমরা যারা আজকে রাস্তায় নেমেছি তারা যেন একটা কাজ করি, চলুন না সবাই মিলে আসিয়ার পরিবারকে আর্থিক সাহায্য করি। এই ভিডিওটা যারা দেখছেন তারা কেউ যদি আমাকে আসিয়ার পরিবারের একটা অ্যাকাউন্ট নাম্বার বা বিকাশ নাম্বার দিতে পারেন, আমি নিজে প্রমিস করছি আমি একটা টাকা দেবো এবং আমি সমস্ত প্রবাসী ভাইদেরকে অনুরোধ করে আমি অনেক টাকা চাঁদা তুলে ওদের কাছে পাঠাতে পারবো। আমি নিজে তুলবো না, আমি যদি প্রবাসী ভাইদের কাছে টাকা চাই, আমি সুইডেন থেকে যদি সবাইকে বলি যে ভাই এই নাম্বারে কিছু একটা সাহায্য করে, এই পরিবারটা বেঁচে যাক। আসিয়া মরে গেছে, আসিয়া চলে যাওয়ার পর এই পরিবারটা যদি কিছু আর্থিক সাহায্য পায়, সেটা দিয়েই অন্তত সেই পরিবার নতুন করে বাঁচার চেষ্টা করবে। ওদের তো কিচ্ছুই নেই, অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে ছেলে আসিয়া। আসুন, যারা ঢাকায় আন্দোলন করছি বা যারা দেশে আছেন, চলুন আমরা সবাই মিলে কিছু না কিছু সাহায্য করে এই পরিবারটার হাতে তুলে দিই। এই পরিবারটার যে ক্ষত হয়েছে, এই পরিবারটার যে ক্ষতি হয়েছে, কিছুটা অন্তত পুষিয়ে যাবে। আমাকে জানাবেন, যে কেউ জানাবেন আসিয়ার পরিবারের বিকাশ নাম্বার। আমি প্রথম শুরু করব এবং আমি এই বিকাশ নাম্বার ছড়িয়ে দেবো আমার ইন্টারনেটের মাধ্যমে, আমার এই কন্টেন্টের মাধ্যমে, আমার এই বন্ধুবান্ধবের মাধ্যমে। প্রবাস থেকে আমি আশা করব একটা বিরাট অঙ্কের টাকা আসিয়ার পরিবার পাবে, যেটা পেয়ে অন্তত ভাববে আসিয়া চলে গেছে কিন্তু আমাদের জন্য অনেক কিছু রেখে গেছে। বন্ধুরা, কন্টেন্টটা বড় করে কোনো লাভ নেই, কারণ আমি নতুন কিছু বলার মতো নেই। শুধু আরেকটা কথা শুনলাম যেটা আমার খুব ভালো লাগলো বা কষ্ট লাগলো, যে আসিয়ার এক টিচারের সাক্ষাৎকার লিখছিল জনৈক কন্টেন্ট ক্রিয়েটার। সেই টিচার বলছিলেন আসিয়া অত্যন্ত মেধাবী ছিল, ক্লাসে তার রোল নাম্বার ছিল 4, বাট উনি এটাও বলেছেন রোল নাম্বার দিয়ে বিচার না করে আসিয়াকে আমরা এমন করে বিচার করি যে আসিয়াকে যে কোনো জিনিস যে কোনো পড়া যখন আমি বোঝাতাম, সে অত্যন্ত মনোযোগ সহকারে শুনতো, বুঝতে চেষ্টা করতো, অত্যন্ত মেধাবী ছিল। হয়তো এই আসিয়া বেঁচে থাকলে ডাক্তার হতে পারতেন, ইঞ্জিনিয়ার হতে পারতেন, অনেক কিছুই হতে পারতেন, আবার কিছুই বা হতে পারতেন না, কারণ তার দারিদ্রতার জন্য। দারিদ্রতা যে কত কষ্টের, যারা দারিদ্রতা দেখেছে তারা জানে। আমরা দেখেছি দারিদ্রতা, আমরা জানি, আমরা বুঝি দারিদ্রতা কতটুকুন কষ্টের।
চলুন অন্তত আসিয়ার পরিবারকে দারিদ্রতা থেকে বাঁচাই। ভিডিওটা শেষ করার আগে শুধু একটা কথাই বলবো, আমরা কাঁদতে চাই না, আমরা বিচার চাই। বিচার প্রক্রিয়া যেন যত শীঘ্র সম্ভব করে ফেলেন এই সরকার। আমি দেখেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজেও শোকবার্তা দিয়েছেন। আমি দেখেছি সরকার থেকে হেলিকপ্টার দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে তার গ্রামের বাড়িতে। আমি দেখেছি তার পাশে আছেন আমাদের একজন সমাজ কল্যাণ বিষয়ক বা মৎস্য বিষয়ক কোনো উপদেষ্টা যিনি চলে গেছেন সেই জায়গাটায়। সরকার করছে, সরকারকে সরকারের কাজ আমরা করতে দিই। মিছিল না করে চলুন আমরা আসিয়ার পরিবারের পাশে গিয়ে দাঁড়াই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।